ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউবের ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা আলোচনা করব সিটেট নিয়ে, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট নিয়ে। আমি ভাবছিলাম যে সিটেটের ক্লাস আরম্ভ করব না, আফটার জুলাইয়ের সেশনের পর থেকে শুরু করব, কিন্তু আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে সিটেটের ক্লাস আপলোড করার জন্য, তাই আমি আপলোড করতে যাচ্ছি এবং ক্লাস নিচ্ছি। বর্তমানে আমার আসাম ডায়েরি রিক্রুটমেন্টের ক্লাস চলছে, 6টির মতো ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। যদি আপনারা নতুন এসে থাকেন প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন, 6টি ক্লাস হয়ে গেছে এবং কন্টিনিউলি ক্লাস হবে এবং এক্সামের পূর্বে সিলেবাস কভার করা হবে। সিটেট নিয়ে যেহেতু আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, তাই ভাবলাম ক্লাস নিয়ে নেই বা ক্লাস আপলোড করে নেই। তো আপনাদেরকে বলে দিই আমি যে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিটেট, আমরা যারা বিএড অথবা ডিএলএড স্টাডি করছেন টিচার হওয়ার জন্য, তো আপনাদেরকে সিটেট অথবা আসাম টেট অথবা টিচিংয়ের যে কোনো এক্সাম হতে পারে, এনবিএস, কেভিএস, ডিএসএসবি আর রেলওয়ের অন্যান্য যে এক্সামস রয়েছে, এক্সামগুলি ক্র্যাক করে আপনাদেরকে জব হাসিল করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা আজকে আলোচনা করব সিলেবাস নিয়ে, কন্টেন্ট নিয়ে এবং 1-2টি টপিক কভার করার চেষ্টা করব। তো আমি বলে দিই, যারা ডিএলএডে পড়াশোনা করছেন, ডিএলএডের প্রথম সেমিস্টারের ফার্স্ট সাবজেক্টটি হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। আর ওই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিটাও হচ্ছে সিটেটের বা অন্যান্য যে কোনো এক্সাম, যেমন ডিএসএসবি, কেভিএস, এনবিএস, প্রত্যেকটি টিচিং এক্সামসের, অলসো আসাম টেটসের মধ্যেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক। তো আপনি যদি একজন ডিএলএডের ট্রেনি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ক্লাসটি ইম্পর্টেন্ট। যদি আপনি এসএসবি, ডিএসএসবি, আপনি এনবিএস, কেভিএস, সিটেট, এটেটের প্রিপারেশন নিচ্ছেন, এই জন্য আপনার ক্লাসটি ইম্পর্টেন্ট। তো আমি যখন ফার্স্ট টাইম সিটেট অ্যাটেম্প করি এবং ক্র্যাক করি, তখন থেকে, এবং সেকেন্ড টাইম যখন অ্যাটেম্প করি এবং ক্র্যাক করি, তখন থেকে আমি অনেকে গাইড দিয়ে থাকি। তো অনেক সময় অনেকে ফোন করে গাইড নেওয়ার জন্য বলেন, কিন্তু সবাইকে তো ফোন করে গাইড দেওয়া যায় না। তাই ভাবলাম, এবং অনেকে রিকোয়েস্ট করেছেন যে আপনি ক্লাস শুরু করে নেন, তাহলে আমাদের উপকার হবে। বছরে 2বার সিটেট আসে, এত বেশি অপরচুনিটিস যে বছরে 2বার সিটেট আসে। জানুয়ারি মাসে এক্সাম হয় এবং জুলাই মাসে এক্সাম হয়। যদি আপনি 2 থেকে 3 মান্থ স্টাডি করেন, প্রিপারেশন নেন, আপনার ডেফিনেটলি সিটেট ক্র্যাক হবে। আর আশা করি আজকে আমরা এইভাবে আলোচনার মাধ্যম দিয়ে কিছু পড়াশোনা করব, সিলেবাস দেখব, তারপর আমরা কিছু কন্টেন্ট দেখব। তা আমি বলে দিতে চাই যে সিটেট অনেক ক্যান্ডিডেট অ্যাটেন্ড করেন। যেমন ফার্স্ট টাইম যখন আমি অ্যাটেন্ড করেছিলাম, তখন 32,45,000 ক্যান্ডিডেট অ্যাটেন্ড করেছিলেন, অ্যাপ্লিকেন্ট হয়েছিলেন। তার মধ্যে থেকে মোর দেন 30 লাখ এক্সামে বসেছিলেন, কিন্তু তার থেকে অনলি 2 to 3 লাখ পাস করেছিলেন। রিজন হচ্ছে যে কি হয়, সাবজেক্টগুলি কনসেপচুয়াল স্টাডি হয় না। অনেক সময় কি হয়, পেডাগজি একটি সাইকোলজিক্যাল, রিলেটেড টু সাইকোলজি, পেডাগজি মিনস সাইকোলজি। তো অনেক সময় সাইকোলজি বুঝে আসে না, আর যখন সাইকোলজি বুঝে আসবে না, তখন আপনি এক্সাম ক্র্যাক করতে পারবেন না। এই জন্য যে ভাষায় আপনি কমফোর্টেবল হন, ওই ভাষায় আপনি পেডাগজি শেখেন, তখন আপনি ইজিলি শিখতে পারবেন, বুঝতে পারবেন, আর এক্সামে গিয়ে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপনি কোনো মেমোরাইজ করে এক্সাম ক্র্যাক করতে পারবেন না, লটারি মেরে এক্সাম ক্র্যাক করতে পারবেন না। অনেক সময় কি হয়, লটারি মেরে আসেন, তো এইভাবে লটারি মেরে মেমোরাইজ করে এক্সাম ক্র্যাক করা যাবে না। সাইকোলজি বোঝার বস্তু আপনাকে বুঝতে হবে। যেমন এনইপি বা অন্যান্য যে বর্তমানে ন্যাশনাল এডুকেশন পলিসি এনসিএফ এসে কী বলেছে, যে বাচ্চাদেরকে তার মাতৃভাষায় টিচ করতে হবে, যাতে সে ভালো করে বুঝতে পারে এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসে এবং তার মাহল ক্রিয়েট হয়। এই জন্য আপনি যে ভাষায় কমফোর্টেবল, ওই ভাষায় আপনি যদি স্টাডি করেন, তো আপনার জন্য মোর বেনিফিটেবল হবে আদার ল্যাঙ্গুয়েজ থেকে। তো এই আমাদের সিটেটের ক্লাস সিরিজটা হবে টোটালি বেঙ্গলি ভাষায়, এবং আমি বুঝিয়ে দেবো প্রত্যেকটি টপিককে। 5টি টপিক রয়েছে, পেপার 1, পেপার 2 থেকে। পেপার 1, পেপার 2 প্রত্যেকটি সাবজেক্টকে এক্সট্রা করে টপিককে, পেপারকে অ্যানালাইজ করব এবং বোঝার চেষ্টা করব। আপনারা যদি কন্টিনিউয়াসলি ওয়াচ করেন, আপনাদের ডেফিনেটলি সিটেটের আর কোনো ডাউট থাকবে না। প্রত্যেকটি সাবজেক্টের টপিক কনসেপ্ট ওয়াইজ টপিক ক্লিয়ার হবে। তো আমরা দেখে নেই কী হতে পারে। সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেট। আপনি যদি একবার পাস করেন, তাহলে লাইফ টাইম সার্টিফিকেটের ভ্যালিড হচ্ছে লাইফ টাইম। আর সিটেট পাস করে আপনি আসামে জব করতে পারবেন। বর্তমানে সিটেট আসামের মধ্যে ভ্যালিড হয়ে গিয়েছে, কয়েক বছর থেকে আসাম টেট নেওয়া হচ্ছে না, সিটেট নিয়ে জব দেওয়া হচ্ছে, রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে। তো সিটেট আসামের মধ্যেও ভ্যালিড হয়ে গিয়েছে, আপনি আসামের মধ্যে জব করতে পারবেন সিটেট দিয়ে, এবং আপনি ডিএসএসবির এক্সাম জব করতে পারবেন, কেভিএসের জব করতে পারবেন, এনবিএসের জব করতে পারবেন, রেলওয়ে ডিপার্টমেন্টের জব করতে পারবেন, বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি জব করতে পারবেন যদি সিটেট ক্র্যাক করেন, পাস করেন। তারপরে একটি ইন্টারভিউ থাকে, এক্সাম দিয়ে আপনি জব অ্যাটেন্ড করতে পারবেন।
তো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই সিলেবাস কী হয়, সিলেবাসটা দেখে নিই, তারপরে শর্ট সময়ের মধ্যে সিলেবাস দেখে তারপরে কন্টেন্টে চলে যাব এবং কিছু আলোচনা করব। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ফার্স্ট সাবজেক্ট, সিলেবাস হচ্ছে পেপার 1 পেপার 2 হতে পারে, পেপার 1 পেপার 2, সিলেবাস হচ্ছে দুইটা পেপার, পেপার 1 অ্যান্ড পেপার 2, বুঝে নেবেন ভালো করে একটু। পেপার 1 হচ্ছে এলপির জন্য, অর্থাৎ আপনি যদি পিআরটি টিচার হতে চান, প্রাইমারি স্কুলের টিচার হতে চান, তখন আপনার পেপার 1 হবে, পেপার 1 আপনার জন্য। আর যদি আপনি এমই লেভেল অর্থাৎ টিআরটি যদি আপনি ট্রেন গ্র্যাজুয়েট টিচার হতে চান, তাহলে আপনার জন্য হচ্ছে পেপার 2। তারপর যদি আপনি ডিএলএডের ট্রেনিং হয়ে থাকেন, তাহলে আপনার জন্য পেপার 2 পেপার 1 বোথ পেপার দিতে পারবেন। আর যদি আপনি বিএডের ট্রেনিং হয়ে থাকেন বা বিএড পাস হয়ে থাকেন, তাহলে শুধু আপনি পেপার 2 অ্যাটেন্ড করতে পারবেন, পেপার 1 অ্যাটেন্ড করতে পারবেন না। বর্তমানে বিএডের জন্য পেপার 1 ক্লোজ আপ করা হয়েছে, যে ওনারা এক্সামে বসতে পারবেন না। তারপরে আরও গ্রেট অপরচুনিটি রয়েছে, যেমন যে বা যারা ডিস্টেন্সে এবং এনআইএস থেকে ডিএলএড করেছিলেন, বিএড করেছিলেন, ওনাদের ডিএলএড বিএড ক্যান্সেল করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। তাই যে বা যারা এসসিআরডি থেকে প্রেজেন্ট ডিএলএড অ্যান্ড বিএড করছেন, আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি। যদি আপনি ক্র্যাক করেন এক্সাম, আপনার জব হয়ে যাবে, সম্ভাবনা 90% অ্যাবাভ আছে। তাই আমি বলবো যে ভালো করে বুঝেন এবং স্টাডি করেন, আপনার এক্সাম ডেফিনেটলি ক্র্যাক হবে। তারপরে দেখেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সিডিপি আমরা শর্ট ফর্ম বলে থাকি। এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এই সাবজেক্টটি যে এত ইম্পর্টেন্ট, যে কোনো এক্সাম টিচিং এক্সাম নেই যে এক্সামের মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে আসে না। আপনি যদি দেখে নেন সিটেটের মধ্যে তো প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আমরা যখন দেখব 15 মার্কস পেডাগজি থেকে আসে, এবং পেডাগজি রিলেটেড কীভাবে পড়াবেন। এবং আসাম ট্রেডের মধ্যেও পেডাগজি রয়েছে। আপনি যদি এনবিএস দেন, কেভিএস দেন, কেন্দ্রীয় বিদ্যালয়ের এক্সাম দেন, নবোদয় বিদ্যালয়ের এক্সাম দেন, আপনার পেডাগজি রয়েছে। আপনি যদি ডিএসএসবির এক্সাম দেন, পেডাগজি রয়েছে। আপনি যে কোনো স্টেটের টিচিং এক্সাম দেন, তার মধ্যে পেডাগজি রয়েছে। তো পেডাগজি এত ইম্পর্টেন্ট, এই জন্য ডিএলএড কোর্সের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এত ইম্পর্টেন্ট যে বা যারা বর্তমানে ডিএলএডের আপনারা এক্সাম দিতে যাচ্ছেন ফার্স্ট সেমিস্টারের, অথবা আপনারা কোনো গাইডেন্স পাচ্ছেন না, আপনাদের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করব যে 4-5 দিন বা 6-7 দিনের মধ্যে ক্লাসটা পুরো পেডাগজি সাবজেক্টটা ক্লিয়ার করার জন্য। আর 2-4টি ক্লাস নিলে আপনাদের এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন ডিএলএডের ফার্স্ট সেমিস্টারের, একদম কোনো আর ডাউট থাকবে না, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন, যদি আপনি পেপার 1-এর ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনার জন্য সাবজেক্ট হচ্ছে নাম্বার 1 চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তার মধ্যে থেকে আপনার আসবে 30 মার্কস, 30 মার্কস থাকবে, 30 কোয়েশ্চেন্স থাকবে, কোনো নেগেটিভ মার্কিং নেই সিটেটের মধ্যে প্রেজেন্ট এখনও পর্যন্ত। নেক্সটে হয়তো যদি এনডিএ কন্ডাক্ট করে, বর্তমানে সিবিএসই কন্ডাক্ট করে আপনার সিটেট এক্সাম, যখন সিবিএসই কন্ডাক্ট করবে না, যদি হ্যান্ডওভার করে দেয় এনডিএর হাতে, তখন এনডিএ কন্ডাক্ট করলে সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যান্ড নেগেটিভ মার্কিংও অ্যাড করার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2-র মধ্যে গিয়ে কী হয়, অনেকের ডাউট হয়ে থাকে, আমি ল্যাঙ্গুয়েজ 1 কোন সাবজেক্ট নেব, ল্যাঙ্গুয়েজ 2 কোন সাবজেক্ট নেব। এই ডাউটগুলি অনেকের মধ্যে হয়ে থাকে। এই ডাউটগুলি আপনাদের আর থাকবে না যদি আপনারা ভালো করে শুনেন এবং বোঝার চেষ্টা করেন। দেখেন, আমাদের 3টি ডিস্ট্রিক্ট, যেমন হাইলাকান্দি, করিমগঞ্জ, কাছাড়, এই 3টি ডিস্ট্রিক্টের মধ্যে যদি আপনি জব করতে চান, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি নিতে হবে। যদি বেঙ্গলি না নেন, তাহলে আপনি এই 3টি ডিস্ট্রিক্টের মধ্যে জব করতে পারবেন না, আপনি এর বাইরে যেতে হবে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার অনেক পরিচিত মানুষ রয়েছে যে বা যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি নিয়েছিলেন, অনেকে অনেক মিস্টেক করে অনেক কিছু নিয়েছিলেন, কিন্তু ক্র্যাকও করেছিলেন, এখনও অবধি পর্যন্ত জব হয়নি, রিক্রুটমেন্ট পাননি। কারণ উনি সিলেক্ট করেন 3টি ডিস্ট্রিক্ট, হাইলাকান্দি অ্যান্ড কাছাড়, করিমগঞ্জ। এই হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জের ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে, আমরা যখন পড়বো সিডিপি তখন দেখবো, ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে যে আপনার রিজিয়নের ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, মাতৃভাষা কি, ল্যাঙ্গুয়েজ 1 ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা বলে থাকি। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা করে কি কোন ভাষায় কথা বলি, বাংলাতে কথা বলি। সেই জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ 1 বাংলা নিতে হবে, যেহেতু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, তাই বাংলা নিতে হবে। যদি আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এলাকায়, যেমন আজকে মনে করেন আপনি যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উর্দু নিয়ে থাকেন, তাহলে আপনার উর্দু কোথায় চলে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উত্তরপ্রদেশে চলে, তো উত্তরপ্রদেশে গিয়ে আপনাকে পড়াতে হবে, ওই জায়গায় আপনার জব হবে। আর যদি আপনি হাইলাকান্দি, করিমগঞ্জ, কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে জব করতে চান, তাহলে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা নিতে হবে। তারপরে বুঝেছেন? আচ্ছা, যদি বাংলা না নেন তাহলে প্রবলেম হবে।
তারপর হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আপনি ইন্ডিয়ান কনস্টিটিউশন 8 শিডিউলের মধ্যে 22 ল্যাঙ্গুয়েজ রয়েছে। ইন্ডিয়ান 8 শিডিউলের 22 ল্যাঙ্গুয়েজ থেকে আপনি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করে দেখে থাকি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ নিয়ে থাকেন। অনেকের জন্য ইংলিশ টাফ হয়, প্যাসেজগুলি একটু স্ট্যান্ডার্ড লেভেল হয়, প্যাসেজের ল্যাঙ্গুয়েজগুলি অনেক টাফ হয়ে থাকে ইংলিশ, এবং নিউ ওয়ার্ডস অ্যাড করা থাকে। তাই ল্যাঙ্গুয়েজ 2 আপনাদের জন্য আমি বলছি যে ল্যাঙ্গুয়েজ 2 যদি ইংলিশ হার্ড হয় তাহলে আসামিজ নিতে পারেন, আসামি জব করতে পারবেন। হাইলাকান্দি করিমগঞ্জ কাছাড়ে আপনার রিক্রুটমেন্ট হবে, কোনো অসুবিধা নেই। এবং আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উর্দুও নিতে পারেন। উর্দু যারা মাদ্রাসা স্টাডি করে আমার মতো বা মাদ্রাসা স্টাডি করেছিল তাদের জন্য উর্দু ভালো হবে। উর্দু নিতে পারেন, আসামিজ নিতে পারেন, ইংলিশও নিতে পারেন। যদি আপনার ইংলিশে দক্ষ তাহলে আপনি ইংলিশ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে দেখেন আপনার ল্যাঙ্গুয়েজ বুঝে নিলাম। তো পেপার 1-এর জন্য 3টি সাবজেক্ট। নাম্বার 1 চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, নাম্বার 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি নেবেন, নাম্বার 3 হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশ নিতে পারেন, আসামিজ নিতে পারেন এবং উর্দু নিতে পারেন। তারপরে আমরা দেখে নেই পেপার 1-এর জন্য নাম্বার 4 সাবজেক্ট হবে ম্যাথস। তারপর হচ্ছে নাম্বার 5 সাবজেক্ট হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডি। পেপার 1-এর জন্য এই 5টি সাবজেক্ট, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1 হবে সেকেন্ড সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি নেবেন। তার হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ নিতে পারেন, আসামিজ নিতে পারেন, উর্দু নিতে পারেন, যে কোনো কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে 22টি, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ নিতে পারেন। তারপরে 4th হচ্ছে ম্যাথমেটিক্স আপনার থাকবে। তারপরে 5 নম্বর সাবজেক্ট হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডি। এখন আমরা পেপার 1 দেখে নিলাম। এখন পেপার 1-এ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে 30টি কোয়েশনস রয়েছে। ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি দেখবেন ল্যাঙ্গুয়েজের মধ্যে কি হয়, ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার 15 মার্কস আসবে প্যাসেজ থাকবে 10 or 8 or 7 মার্কস। তারপরে একটি পোয়েম থাকবে, একটি পদ্য থাকবে, গদ্য পদ্য দিয়ে 15 মার্কস থাকে। আর 15 মার্কস আবার পেডাগজি, 15 মার্কস পেডাগজি থেকে আসবে। বাংলা যদি ল্যাঙ্গুয়েজ বাংলা পেডাগজি আসবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2-র মধ্যে সেম 15 মার্কস আসবে। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ নিতে পারেন। ল্যাঙ্গুয়েজ 2 হবে আপনার ইংলিশ হতে পারে, আসামিজ হতে পারে, উর্দু হতে পারে। আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে সেম 15 মার্কস হবে। আপনার একটি পোয়েম থাকবে, একটি গদ্য থাকবে, একটি প্যাসেজ থাকবে, একটি পোয়েম থাকবে। আর 15 মার্কস আপনার পেডাগজি থেকে আসবে। আপনি ভালো করে বুঝবেন, এই 30 মার্কের 30 মার্ক পেডাগজি, 30 মার্কের 30 মার্ক পেডাগজি, এই 15 মার্ক পেডাগজি, এখানে 15 মার্ক পেডাগজি। তারপরে দেখেন ম্যাথস থেকে আপনার সেম 15 মার্কস আপনার ম্যাথস প্র্যাকটিক্যাল আসবে এবং 15 মার্কস আপনার ম্যাথস পেডাগজি থেকে আসবে 15 মার্কস। তারপরে দেখে নিন এনভায়রনমেন্টাল স্টাডি থেকে সেম হবে আপনার 15 মার্কস এনভায়রনমেন্টাল স্টাডি রিলেটেড থাকবে কোয়েশন এবং 15 মার্কস থাকবে আপনার পেডাগজি থেকে। এখন দেখে নিন পেডাগজি কতটা ইম্পর্টেন্ট। যদি কেউ পেডাগজি না বোঝে তাহলে কখনো সিটেট ক্র্যাক করতে পারবে না, এবং এনভিএস, কেভিএস, ডিএসএসবি এক্সাম কখনো ক্র্যাক করতে পারবে না। ফার্স্ট অফ অল পেডাগজি এতটা ইম্পর্টেন্ট। পেডাগজি থেকে কতটা মার্কস আছে আমরা যদি কাউন্টিং করি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে 30টি কোয়েশন, 30টি মার্ক, 30টি কোয়েশন দেখে নিন। তারপরে 30 মার্ক 30 কোয়েশন। তারপরে ল্যাঙ্গুয়েজ 1 থেকে 15 মার্কস 15 কোয়েশন, অর্থাৎ 30। আর আমরা যদি প্লাস করি 15 কত হবে 30 প্লাস 15। তারপরে যদি আমরা প্লাস করি ল্যাঙ্গুয়েজ 2 থেকে আবারও 15 পেডাগজি হয়। এরপরে আমরা যদি ম্যাথমেটিক্স থেকে প্লাস করি তাহলে 15 মার্কস হবে। তারপরে যদি আমরা এনভায়রনমেন্টাল স্টাডি থেকে প্লাস করি তাহলে 15 মার্কস হবে। তাহলে আপনারা দেখে নেই 4টি পয়েন্ট এসেছে, 4 পয়েন্ট 60 হয়, আর 30 প্লাস করলে 90 হয়ে যায়। অর্থাৎ আপনার পেডাগজি থেকে সিটেটের মধ্যে 90 মার্কস আছে, আর 5 মার্ক হচ্ছে 90। সিটেটের 5 মার্ক জেনারেলের জন্য হচ্ছে 90। ওবিসি, এসসি, এসটি, রিজার্ভ যারা ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য 82 অনলি। তো দেখেন যে জেনারেলের জন্য 90 কাট অফ মার্কস থাকে, পাসিং মার্কস 90 আপনাকে কাট অফ মার্কস পেতে হবে আউট অফ 150, তখন আপনি পাস করে যাবেন। আর শুধু পেডাগজি থেকে 90 মার্কস আসে। তো আপনি যদি পেডাগজি ভালো করে বুঝে নেন বা পেডাগজি আপনি যদি ভালো করে ক্লিয়ার করে নেন, কনসেপচুয়াল বুঝতে হবে, সাইকোলজি, পেডাগজি আপনি কখনো মেমোরাইজ করে শিখতে পারবেন না, এবং আপনি আপনাকে বুঝতে হবে, না বুঝে আপনার কোনো লাভ হবে না। পেডাগজি আমরা দেখলাম কোন কোন সাবজেক্টের মধ্যে আসে। এখন যদি আমরা দেখি ল্যাঙ্গুয়েজ 1 আশা করি আর আপনার ডাউট থাকবে না, ল্যাঙ্গুয়েজ 1 ক্লিয়ার হয়ে গেছে। সেম ল্যাঙ্গুয়েজ 2-র মধ্যে যদি আমরা দেখি তাহলে ল্যাঙ্গুয়েজ 2 আমরা পেপার 2 আমরা যদি দেখি তাহলে কিভাবে হবে। পেপার 2 হচ্ছে সেম 3টি সাবজেক্ট সমান থাকবে।
চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 মার্ক থাকবে, সেম 30 মার্কস থাকবে ল্যাঙ্গুয়েজ পেপার 2 মধ্যে। তারপরে ল্যাঙ্গুয়েজ 1ও সেম এইভাবে আপনি যদি আপনি হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচরের মধ্যে জব করতে চান তাহলে আপনাকে ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি নিতে হবে, বা যে জায়গায় আপনি আছেন স্থানীয় মানুষ ওই জায়গার স্থানীয় ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে হবে। কেননা ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ বা যার রিজনাল ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তার ল্যাঙ্গুয়েজ 1। তারপরে দেখেন ল্যাঙ্গুয়েজ থেকে সেম 30টি কোয়েশন থাকবে, এই 30টি পেডাগজি, 30টি পেডাগজি কোয়েশন। ল্যাঙ্গুয়েজ 1 সেম থাকবে, ল্যাঙ্গুয়েজ 1-এর 15টি আপনার থাকবে, পোয়েম একটি থাকবে, প্যাসেজ একটি থাকবে। প্যাসেজ থেকে 8 মার্ক, পোয়েম থেকে 7 মার্ক থাকবে এবং 15 মার্ক থাকবে আপনার পেডাগজি থেকে। সেম ল্যাঙ্গুয়েজ 2-এর মধ্যে আপনার থাকবে 15 মার্কস, আপনার প্যাসেজ একটি থেকে 8টি মার্কস থাকবে এবং পোয়েম থেকে থাকবে আপনার 7 মার্কস এবং 15 মার্কস হবে আপনার পেডাগজি। তারপর যখন আপনি 4তে যাবেন, এই যে হয়ে গেল 30 30 30 30 30 30 টোটাল হয়ে গেল 90 মার্কস। এখন আপনার 5th সাবজেক্ট নেই, 4th সাবজেক্ট। 4th সাবজেক্টের মধ্যে অপশন রয়েছে, যদি আপনি সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার যদি সায়েন্সে ইন্টারেস্ট রাখেন তাহলে আপনি কি করবেন, ম্যাথমেটিক্স অথবা সায়েন্স নেবেন। আপনার 4th সাবজেক্ট পেপার 2-এর মধ্যে শুধু 4টি সাবজেক্ট হয়ে থাকে, ম্যাথমেটিক্স অথবা সায়েন্স নেবেন 60 মার্কের আসবে। আর আপনি নিতে পারেন এর এগেনস্টে নিতে পারেন ম্যাথস অথবা সায়েন্সের এগেনস্টে আপনি নিতে পারেন সোশ্যাল স্টাডি, অর্থাৎ সোশ্যাল সায়েন্স নিতে পারেন। যদি আপনি আর্টস স্ট্রিম থেকে হন, কমার্স স্ট্রিম থেকে হন, তাহলে আপনি কী করবেন, সোশ্যাল স্টাডি নেবেন। অনেকে ইজি মনে করে সোশ্যাল স্টাডি, কিন্তু সোশ্যাল স্টাডি টাফ হয়ে থাকে। সোশ্যাল স্টাডি অনেকে চুজ করে, অনেকে ম্যাথস অ্যান্ড সায়েন্স চুজ করে। তাহলে আপনি যখন পেপার 2 দিবেন তখন আপনার জন্য ম্যাথস সায়েন্স নিতে পারেন 4th সাবজেক্ট, এবং আপনি নিতে পারেন সোশ্যাল স্টাডি অথবা সোশ্যাল সায়েন্স। সেম সোশ্যাল স্টাডি সোশ্যাল সায়েন্স একই কথা। তো আমি বলে দিচ্ছি যে সেম আপনি যদি দেখেন তো সেম 90 মার্কস পেপার 2-এর মধ্যেও পেডাগজি থেকে আসে, পেপার 2-এর মধ্যেও। পেপার 1-এর মধ্যে 90 মার্কস পেডাগজি থেকে, পেপার 2-এর মধ্যে 90 মার্কস পেডাগজি থেকে। তাহলে আপনি একবার কল্পনা করেন যে পেডাগজি কতটা ইম্পর্টেন্ট। আর পেডাগজি যদি বুঝে নেন তাহলে সিটেট পাস করতে আপনাকে কেউ আর বাধা দিতে পারবে না, কেউ আপনাকে থামিয়ে রাখতে পারবে না। ডেফিনেটলি আপনি সিটেট পাস করতে পারবেন। उंगलियां यूं सब पर उठाया ना करे, उंगलियां यूं सब पर उठाया ना करे, खर्च करने से पहले कमाया करे, ज़िंदगी क्या है खुद ही समझ जाओगे, ज़िंदगी क्या है खुद ही समझ जाओगे, बारिशों में पतंगे उड़ाया करे। তো আমরা এখন দেখে নিলাম যে সিলেবাস কী হবে এবং পেপার 1-এর কী কী সাবজেক্ট হয়, পেপার 2-র কী কী সাবজেক্ট হয়, পেডাগজি থেকে কটি কোয়েশন আসে এবং এক্সট্রা কোন কোন কোয়েশন আসে, কী কী কোয়েশন আসে আমরা দেখে নিলাম। এখন আমরা স্টাডি করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির কোন কোন কন্টেন্ট আমাদেরকে পড়তে হবে, কীভাবে পড়তে হবে, এবং একটি টপিক আজকে কভার করার চেষ্টা করব। আপনারা ডেফিনেটলি বুঝে গিয়েছেন যে পেডাগজির কতটা ইম্পর্টেন্স রয়েছে, তাই পেডাগজিকে কখনো অবহেলা করা যেতে পারে না। সিটেট, ডিএসএসবি, কেভিএস, এনভিএস, অন্যান্য জব এক্সাম যদি আপনাকে পাস করতে হয়। তো ফার্স্ট অফ অল এই জন্য আমি পেডাগজি নিলাম। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি আমরা জানবো, যার থেকে 30 মার্কস, তো ওই সাবজেক্ট থেকেই 30 মার্কস রয়েছে, ওই সাবজেক্ট থেকেই 30 মার্কস রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে 15 মার্কস পেডাগজি থেকে আসে। তারপরে যদি এই পেডাগজি আপনি বুঝে নেন তাহলে আপনি প্রত্যেকটা সাবজেক্টের যে 15 মার্কস পেডাগজি রয়েছে রিলেটেড দিস সাবজেক্ট আপনি বুঝে নেবেন এবং ক্লিয়ার করতে পারবেন। ম্যাথসের পেডাগজি ম্যাথস রিলেটেড থাকবে, বেঙ্গলির পেডাগজি বেঙ্গলি রিলেটেড থাকবে, বেঙ্গলি ভাষা রিলেটেড থাকবে। যদি আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পেডাগজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রিলেটেড থাকবে। যদি আপনি এনভায়রনমেন্টাল স্টাডি করেন, ফার্স্ট পেপার নেন, তাহলে আপনার এনভায়রনমেন্টাল স্টাডি রিলেটেড পেডাগজি থাকবে। সেই আপনার ম্যাথস রিলেটেড পেডাগজি থাকবে। তো পেডাগজি কিন্তু একই, এক পেডাগজি বুঝে নিলে প্রতিটা পেডাগজি আপনি বুঝতে পারবেন। তো দেখেন কন্টেন্ট আমি লিখেছি। কন্টেন্ট হচ্ছে ফার্স্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ কি, ডেভেলপমেন্ট কি আমরা দেখবো এবং বুঝবো। গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন, আরেকটি টার্ম রয়েছে ম্যাচুরেশন। ম্যাচুরেশন যখন মানুষ বড় হওয়া আরম্ভ হয় এবং যখন তার একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত পৌঁছে যায় তখন তাকে ম্যাচুরেশন বলে। ম্যাচুরেশন মানে স্টপ হয়ে যায়, গ্রোথও সেম স্টপ হয়ে যায়। গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন আন্ডার দ্য ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। যখন আমরা এই টপিকটি আলোচনা করব, এক্সপ্লেন করব, তখন বুঝে নেবেন। তো গ্রোথ আপনার পুরা জীবনভর চলে না, পুরা জীবনের মধ্যে কিছুদিন পর স্টপ হয়ে যায়। ডেভেলপমেন্ট কিন্তু পুরো কন্টিনিউয়াস চলে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্ট চলে। তারপরে হচ্ছে সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন আমরা জানবো কীভাবে একজন মানুষ সোশ্যালাইজ হয়, সোশ্যালাইজেশন কাকে বলে, মানে সোসাইটির যে নিয়মগুলি রয়েছে, রুলসগুলি রয়েছে, এই রুলসগুলি নিয়মগুলিকে অ্যাডাপশন করাকে সোশ্যালাইজেশন বলে। তারপরে দেখেন
কগনিটিভ অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট। কগনিটিভ অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট আমরা যদি যাই, এখানের মধ্যে কয়েকটি থিওরি পড়তে হবে। অনেকটা থিওরি, আমি মোর দেন 54 থিওরিস্টের থিওরি স্টাডি করেছি এবং দেখেছি তার মধ্যে থেকে অনলি 10 to 12 অথবা আমি বলে যদি 8 to 10 থিওরি শুধু এক্সামের মধ্যে আসে, বাকি থিওরিগুলো এক্সামে আসে না, অন্যান্য এক্সামে মেবি আসতে পারে। আসাম টেটের মধ্যে আসে। বিহেভিয়ারিস্ট রয়েছেন, নেটিভিস্ট রয়েছেন, কনস্ট্রাকটিভিস্ট রয়েছেন, অনেক থিওরিস্ট রয়েছেন আলাদা আলাদা। তো আমরা দেখবো কী থিওরি হয় নেক্সট ক্লাসগুলিতে। আমরা কন্টিনিউয়াসলি আপনারা ওয়াচ করেন, রেগুলার ক্লাস ওয়াচ করেন, সব থিওরি নিয়ে আমি আলোচনা করব একে একে। আর আপনাদের মাতৃভাষা হচ্ছে বেঙ্গলি, যদি আপনি বেঙ্গলিতে একটি সাবজেক্ট বুঝেন তো ইজিলি বুঝতে পারবেন। পেডাগজিতে যদি বেঙ্গলিতে আপনি বুঝে নেন তাহলে আপনার এক্সামের আর টেনশন কোথায়, টেনশনই থাকবে না যে আমি পেডাগজিতে অলরেডি ক্লিয়ার করে নিয়েছি। তখন আপনি এক্সামে ফুল কনফিডেন্স নিয়ে বসবেন এবং এক্সাম ক্র্যাক হবে। এখন আমরা দেখে নেই কগনিটিভ অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট থেকে আমরা পড়ব পিয়াজেটের থিওরি রয়েছে, বাইগর্স্কির থিওরি রয়েছে। কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে আরও অন্যান্য থিওরিস্টের থিওরি রয়েছে, যেমন বারবেল থিওরি, অনেকটা থিওরি রয়েছে, আমরা দেখবো যখন স্টাডি করব। তারপরে মোরাল ডেভেলপমেন্ট থেকে কলবার্গের থিওরি রয়েছে, উনি মোরাল ডেভেলপমেন্টের উপরে কাজ করেছিলেন এবং মোরাল ডেভেলপমেন্টের উপরে ফার্স্ট কাজ করেছিলেন পিয়াজেট, যিনি অটোনমাস অ্যান্ড হিট্রোনমাস মোরাল ডেভেলপমেন্ট দিয়েছিলেন। তো আমরা দেখবো যখন স্টাডি করব, টপিকগুলি সলভ করব। তারপরে হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, চাইল্ড সেন্টার্ড এডুকেশন অথবা চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। আমি যদি বলি চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, তো চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশনের ফাদার বলা হয় জন ডুই। উনি শিকাগোতে ল্যাব স্কুল খুলেছিলেন, প্রোগ্রেসিভ স্কুল খুলেছিলেন অথবা ইউনিভার্সিটি এলিমেন্টারি স্কুল খুলেছিলেন। তো আমরা যখন স্টাডি করব তো জন ডুই নিয়ে প্রোগ্রেসিভ এডুকেশন এবং চাইল্ড সেন্ট্রিক এডুকেশন নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার ক্লোজ আপ করার চেষ্টা করব ক্লিয়ারলি, একদম একটি ক্লাসের মধ্যে একটি টপিক ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখেন কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। ল্যাঙ্গুয়েজ, থট, ইন্টেলিজেন্স অনেকটা বড় একটি চ্যাপ্টার। কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স আমরা দেখব, ইন্টেলিজেন্সের কনসেপ্ট কী হতে পারে। ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট রয়েছে, বাইগস্কি দিয়েছিলেন ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট। বাইগস্কি অ্যান্ড পিয়াজেটের মধ্যে ল্যাঙ্গুয়েজ নিয়ে, থট নিয়ে একটি মানে ইনভার্স থিঙ্কিং রয়েছে। বাইগস্কি বলেছেন প্রথমে ল্যাঙ্গুয়েজ এসেছে, তারপরে কগনিটিভ ডেভেলপমেন্ট এসেছে। পিয়াজেট বলেছেন প্রথমে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে ল্যাঙ্গুয়েজ এসেছে। যখন আমরা চ্যাপ্টারগুলি আলোচনা করব, এক্সপ্লেন করব, তখন বুঝবেন কি এত সুন্দর একটি কনসেপ্ট রয়েছে। তারপরে দেখেন জেন্ডার এজ এ সোশিয়াল কনস্ট্রাক্ট অ্যান্ড সো অন। এই জেন্ডার নিয়ে আমরা অনেকটা জানবো, যেমন জেন্ডার হচ্ছে সোশিয়াল কনস্ট্রাক্ট, সমাজে যা তৈরি করেছে জেন্ডারকে, এবং সেক্স হচ্ছে বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট, যা আমাদের মেডিকেল সায়েন্স আমাদেরকে বলেছে যে সেক্স কী হবে। আর জেন্ডার হচ্ছে, যেমন জেন্ডার এগুলি হচ্ছে সমাজের তৈরি একটি বস্তু। তো আমরা দেখবো জেন্ডার বায়াস, জেন্ডার স্টেরিওটাইপ নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারের মধ্যে আমরা এই বিস্তারিত বিষয়গুলো জানবো। তারপরে দেখেন সাম ইম্পর্টেন্ট থিওরিস্ট আমরা জানবো। সাম ইম্পর্টেন্ট থিওরিস্ট যেমন ডাইভার্জেন্ট কনভার্জেন্ট থিঙ্কিং জানতে হবে, তারপরে আব্রাহাম মাসলোর থিওরি জানতে হবে, তারপরে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি জানতে হবে, ইউরি বনফ্রেন্ড বার্নারের থিওরি জানতে হবে, বাইগস্কির থিওরি জানতে হবে, পিয়াজেটের থিওরি জানতে হবে, কলবার্গসের থিওরি জানতে হবে, তারপরে স্পেয়ারম্যানের থিওরি জানতে হবে। তারপরে অনেকজন থিওরিস্ট রয়েছেন, সবার নাম মনে আসছে না, অনেকটা থিওরি রয়েছে। তারপরে এই সব থিওরিগুলি আমরা একে একে সলভ করব, প্রিভিয়াস ইয়ার সঙ্গে নিয়ে আসবো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশন দেখাবো আপনাদেরকে। এই কোয়েশন এসেছিল এই টপিক থেকে, রিলেটেড টপিক। যদি আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার সলভ করেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার বুঝেন এবং বুঝে নেন, তাহলে আপনার ডেফিনেটলি এক্সাম ক্র্যাক হবে। আর অনেক আমাকে বলেছেন যে কী হয় ইংলিশ পড়ে বুঝেন না, ইংলিশ অনেকটা বুক রয়েছে ইংলিশ, কিন্তু অনেকটা কী হয় ইংলিশ পড়ে বুঝেন না, বা প্রিভিয়াস ইয়ার রয়েছে ইংলিশ তা পড়ে বুঝেন না। তো আশা করি আমি 7 জুলাই অবধি পর্যন্ত, এই সেশনের এক্সাম পর্যন্ত চেষ্টা করব যাতে সিডিপি, অলসো ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডি ক্লিয়ার করার জন্য। যদি সময় থাকে তাহলে ম্যাথসও ক্লিয়ার করব। কন্টিনিউয়াসলি ডেইলি ক্লাস আপলোড করা হবে, ডেইলি একটা হতে পারে, 2টা ক্লাস হতে পারে, আপনারা দেখেন। আর এই 7টি ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে ডেফিনেটলি আপনাদেরকে কথা দিচ্ছি, 7টি ক্লাসের মধ্যে আপনার সিডিপি ক্লোজ আপ করে নেব। যে সিডিপিগুলি আবার আপনাদের ডিএলএডের ফার্স্ট সেমিস্টারের প্রয়োজন, ডিএলএডের সেকেন্ড সেমিস্টারের প্রয়োজন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম আপনি অ্যাটেন্ড করলে এক্সামের মধ্যে প্রয়োজন, ডিএসএসবি এক্সামের জন্য প্রয়োজন, এনবিএসের জন্য প্রয়োজন, কেবিএসের জন্য প্রয়োজন, সিটেটের জন্য প্রয়োজন, আসাম টেটের জন্য প্রয়োজন। আর এই পেডাগজিগুলি যদি আপনি 7টি আর 10টি ক্লাস করে যদি ক্লিয়ার করে নেন, একদম কনসেপচুয়ালি আপনার মাতৃভাষায় যদি আপনি বুঝে নেন, তাহলে আপনার জীবন সার্থক হবে, জীবনে আপনি যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবেন আশা করি। তারপরে এই
টপিকগুলি আমি চেষ্টা করব সলভ করার জন্য। প্রতিদিন একটি ক্লাস আপলোড করা হবে, 10 দিনের মধ্যে সিডিবি ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনি দেখেন আপনার হাতে রয়েছে অনলি 1.5 মাসের মধ্যে 10 দিনে যদি সিডিবি ক্লিয়ার হয়ে যায়, আরও 10 দিনে আপনার ক্লিয়ার হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ 1, আরও 10 দিনে আপনার ক্লিয়ার হয়ে যাবে আপনার ল্যাঙ্গুয়েজ 2, এরপর এনভায়রনমেন্টাল 10 দিনে ক্লিয়ার হয়ে যাবে। আর 5 ডেজ রইবে হাতে, 5 ডেজে আপনি রিভিশন করে নেবেন। আজকে থেকে যদি আপনি স্টাডি শুরু করেন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার এক্সাম ক্র্যাক হবে এবং এই জুলাই সেশনের সিটেটা আপনি ক্র্যাক করে আসবেন। যখন ক্র্যাক করে আসবেন তখন আমাকে আপনি কমেন্ট করবেন, ধন্যবাদ জানাবেন। এখন আমি যে বা যারা আমার চ্যানেল নতুন দেখছেন, আপনারা নতুন এসেছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ক্লাসগুলি যখন আমি আপলোড করব আপনারা পেয়ে যাবেন, সরাসরি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আর যদি আপনার কোনো কমেন্ট থাকার হয় তাহলে কমেন্ট করবেন, আর যদি ডাউট থাকে আপনি কমেন্ট করবেন, আমি আপনার কমেন্ট অনুসারে ভিডিও ক্রিয়েট করব এবং ক্লাস আপলোড করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।